এই কি করছো তুমি এখানে? আমি তো মায়ের পূজার প্রস্তুতি নিচ্ছিলাম ছোট দাদু। কে তোমাকে বলেছে? কেন তুমি মায়ের পুজোর কাজে হাত দিয়েছো? আমি আর শৈল নিরম্বুক উপাস করে শুদ্ধ বস্ত্র পরে পুজোর কাজে হাত দিই, তুমি জানো এসব? আমিও কিছু খাইনি ছোট দাদু, যদিও মা কখনোই চায় না যে তার সন্তানরা অভুক্ত থাকুক, তাই খেয়ে পুজো করলেও মা রাগ করতেন না। আবার বড় বড় কথা। তুমি কি জানো পুজোর ব্যাপারে? আর তোমায় না আমি বারবার বারণ করেছি মায়ের সম্পর্কে এইভাবে কথা বলবে না। তুমি জানো আমাদের এই পুজো কত বছরের? বংশ পরম্পরায় চলছে এই পুজো। ঘনরাম ঘোষাল প্রথম এই পুজো শুরু করেন। তিনি স্বপ্নে দেখেছিলেন মা দাওয়ায় বসে মালা গাঁথছেন, আর মা বলছেন, ঘনরাম আমাকে একটা থাকার জায়গা দিবি? ঘনরাম বললেন, কেন দেব না মা? হঠাৎ ঘনরাম দেখেন স্বয়ং মহাদেব এসে দাঁড়িয়েছেন উঠোনে। মা ওনার দিকে পেছন ফিরে বসে মালা গাঁথছিলেন, তাই উনি দেখতে পাননি মাকে। উনি জিজ্ঞেস করেন, তুমি কাদের বাড়ির বউ গা? মায়ের ভীষণ অভিমান হয়। উনি উঠে দাঁড়িয়ে বললেন, তুমি নিজের বউকে চিনতে পারলে না? ঠিক আছে, তাহলে আজ থেকে আমি তোমার সঙ্গে পরস্ত্রীর মতোই আচরণ করব বলে মাথায় ঘোমটা তুলে দেন। সেই থেকে এই ঘোমটা কালীর পুজো হচ্ছে এ বাড়িতে। এই পুজোর নিয়ম কানুন সব আলাদা। দুদিন এসে তুমি এত বড় বড় কথা বলো কি করে? ভুল করে ফেলেছে বাবা, আপনি রাগ করবেন না, জানেনই তো ছেলে মানুষ। হ্যাঁ, তুমি অন্তত ওর কথা ধরো না। কি বললে? ওর কথা ধরবো না? কিসের জন্য শুনি? ও কি কচি খুকি নাকি? ওর এই মন্দিরে এই পুজোয় কোনো প্রয়োজন নেই সেটা ও জানে না? আমি বারবার বলছি মা ওকে দেখে রুষ্ট হবে। মাকো, কিন্তু শৈল মা, আমি তো... তোকে আর কিচ্ছু বলতে হবে না, তুই আয় তো আমার কাছে, আয়। তোমাকে আগ বাড়িয়ে কথা বলতে বারবার মানা করা হয়তো, তাও কেন একই কাজ বারবার করো বলো তো? পুজো শুরুর এখনো কিছুটা সময় বাকি আছে। আপনারা তৈরি হলেই আমি পুজো শুরু করব। মা, মা গো, মা। বাবা, আপনার শরীর ঠিক আছে তো? আমার আবার কি হবে? বাবা, কি হলো তোমার? কষ্ট হচ্ছে? বলো না, বলো না আমাকে। বাবা কি হয়েছে? বাবা, আরে কেউ জল দাও না। বাবা কি হলো? কি কি বলছিস কি তুই? তুই জানিস না আজকে বাবার আর আমার নির্জলা উপোস? আজকে এত বড় পুজো আর তুই বাবাকে জল খাওয়ানোর কথা বলছিস? তুই কি বলছিস দিদি? বুঝতে পারছিস না বাবার শরীর খারাপ? জল দেবো না? আমি বলছি তো তার কোনো প্রয়োজন নেই, বাবা ঠিক হয়ে যাবে। তোর এই কথাটা আমি মানতে পারবো না। দেখ, বাবার শরীর খারাপ, বোঝা যাচ্ছে প্রচন্ড শরীর খারাপ, জ্ঞান হারিয়েছে। জল দিয়ে জ্ঞানটা ফেরাতে হবে, বুঝলি?
হ্যাঁ, এইভাবে তো ওনার শরীর খারাপ হয়ে যাবে। দেবু, দেবু, তুই দেখ না বাবা, কিছু একটা কর। ছোট দাদা, এই নাও ছোট দাদা, একটু মিষ্টি খাও। কি করলে তুমি? এত বড় অনর্থ কেন করলে? বাবাকে পুজোর আগে তুমি মিষ্টি খাওয়ালে। তোমাকে এতবার করে বলা হয় যে সব ব্যাপারে তুমি নাক গলাবে না, তবুও তুমি সেই একই কাজ করবে, তাই না? দেখো তো, যখনই তুমি কিছু করতে যাও তখনই হিতে বিপরীত হয়। একটু চুপ করে শান্ত হয়ে বসতে পারো না তুমি? আমরা এতগুলো মানুষ আছি তো। এই আপনি কি বলছেন মা? ছোট দাদুর এই অবস্থা দেখে আমি চুপ করে দাঁড়িয়ে থাকতাম, কিছু করতাম না? আর মায়ের কোপের কথায় যদি বলেন, তাহলে আমি এইটুকু বলতে পারি যে মা কখনোই চাইবে না যে মায়ের পুজোর জন্য তার সন্তানরা অভুক্ত থেকে কষ্ট পাক। সন্তানদের প্রাণ তো মায়ের কাছে সবার আগে। আমি তো সেই ভেবে ছোট দাদুকে খাইয়েছিলাম। আবার আবার তুমি মা সম্পর্কে এরকম কথা বলছো? তোমার সাহস কি করে হয়? মাকে নিয়ে এইভাবে কথা বলার সাহস তোমার হয় কি করে? মা কি তোমার বন্ধু? মা ঈশ্বর নন? ছি, 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 ছি। শৈলমা, আমি চিরকাল দেখে এসেছি যে আমি যখনই মায়ের জন্য না খেয়ে বসে থাকতাম, মা খুব রাগ করত। পারলে নিজে না খেয়ে আমাকে খাইয়ে দিত, কিন্তু আমাকে কখনো অভুক্ত থাকতে দিত না। আর এই মাও তো তাই, বলুন। এই গোটা জগতের ফুল, ফল, পাখি, আকাশ, বাতাস, ধুলোকণা, এমনকি একটা ছোট্ট গঙ্গা পড়ি, সেটাও মায়ের সন্তান। আর মায়ের সন্তানরা অভুক্ত থাকুক, এটা কি কোনো মা চাইতে পারে? মারা তো এমনই হয়, বলুন। আমি কি কিছু ভুল বললাম শৈলমা? চমৎকার গৌরী, সত্যি তোমার দুঃসাহস দেখে আমি অবাক হয়ে যাই। তাই তো, কিছুক্ষণ আগেই তো আমার শরীরটা খুব খারাপ লাগছিল। গৌরী আমাকে মিষ্টিটা খাওয়ানোর পর থেকেই আমি সুস্থ বোধ করছি, উঠে দাঁড়াতে পেরেছি। মনে হচ্ছে তো ওর জন্যই আমি। না 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 না, এটা আর স্বীকার করা যাবে না যে গৌরীর জন্য আমি সুস্থ হয়েছি। এটা স্বীকার করলে আমার এতদিনের বানানো মিথ্যের প্রাসাদ ধূলিসাৎ হয়ে যাবে। এটা আমি করতে পারবো না। আচ্ছা, সবার তো তাপ নেওয়া হয়ে গেল, কিন্তু মেজো কাকার মেজো কাকিমণি কোথায় গেল? আসুন। এ কি, বাড়িতে পুলিশ কেন? অতনু ঘোষাল কোথায়? কেন? অতনু ঘোষালকে আপনাদের দরকার কিসের জন্য? আমরা অতনু ঘোষালকে অ্যারেস্ট করতে এসেছি।
অফিসার একটু কাইন্ডলি বলবেন কি হয়েছে, মানে মেজদাকে অ্যারেস্ট কেন করবেন? যা বলার অতনু ঘোষালকেই বলবো। এক মিনিট কি ব্যাপার আমি তো কিছু বুঝতে পারছি না। আর আপনি এখানে কি করছেন? আমি তো কেসটা করেছি। অতনু ঘোষাল एकदम जालियात आदमी है, 2 নম্বর আদমি है, আমাকে ঠকিয়েছে ও। শৈল, মনে হচ্ছে এটা ওই হীরের ব্যাপার। চুপ করো বাবা, কেউ শুনে ফেললে সর্বনাশ হয়ে যাবে। অফিসার, আমি একটা কথা বলি, মানে আপনি আমাদের যদি আগে একটু বুঝিয়ে বলেন প্লিজ, যে কি হয়েছে, মানে ও ঠিক কি করেছে? কি হয়েছে ডাক্তারবাবু? এরা মেজো কাকাকে কেন ধরতে এসেছে? আমি জানি না গৌরী, তুমি যেখানে আমিও তো সেখানেই। আমি নিজেই বোঝার চেষ্টা করছি। দেখুন, আপনারা প্লিজ আমাদের সময় নষ্ট করবেন না। আপনারা বলুন অতনু ঘোষাল কোথায় আছে, আপনারা ডেকে আনুন, নইলে কিন্তু আমরাই ওনাকে খুঁজতে বাধ্য হব। দাঁড়ান, আপনারা এখনই এত উত্তেজিত কেন হচ্ছেন? আগে আমরা একটু ঠান্ডা মাথায় কথা বলি, কি হচ্ছে না হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। হ্যাঁ অফিসার, আমারও মনে হচ্ছে নিশ্চয়ই কোথাও একটা ভুল হয়েছে, কারণ মেজকা এরকম কেন করবে? আর আপনারা নিশ্চয়ই জানেন যে আমাদের বহু পুরনো গ্রহরত্নের ব্যবসা, এরকম ভুল তো কোনোদিনও হয়নি আর হবেও না। হ্যাঁ, গলতি হয়েছে এবং গলতি করেছে ওই লোকটাই। ওই অতনু ঘোষাল শৈলমার নাম নিয়ে আমায় ঠকিয়েছে, একদম ঠকিয়েছে। আচ্ছা এক মিনিট, ব্যাপারটা কি হয়েছিল একটু খুলে বলবেন, একটু পরিষ্কার করে বলবেন প্লিজ। দেখুন, আমার সময় বহুত খারাপ যাচ্ছিল, তাই আমি শৈলমার কাছে এসেছিলাম। তা উনি আমার হাত দেখে বললেন একটা হিরে ধারণ করতে, আর এও বললেন ওই অতুলু ঘোষালের কাছ থেকে ওই হিরেটা নিতে। ব্যাস, তারপরে তো এই কাণ্ড হয়ে গেল। আমি এত লোক নিয়ে চলি, আমার ঠকানো অতই সোজা? হ্যাঁ, আমার জান পেছনে প্রচুর লোক আছে যারা এই গ্রহ রত্ন সম্বন্ধে সব জানে। তারাই আমাকে বলেছে যে এই হীরা একদম নকলি আছে। হ্যাঁ দেখুন, একটা কথা আমি স্পষ্ট করে বলে দিতে চাই। হ্যাঁ, এটা সত্যি যে আমি আপনাকে বলেছিলাম হিরেটা আপনার দরকার। আপনি আমাকে বলেছিলেন আপনি জানেন না কোত্থেকে সেটা পাবেন, আর তাই আমার কাছে যে ছিল অতনু ঘোষালের নম্বর আমি আপনাকে দিয়ে দিয়েছি। এরপর কি হয়েছে না হয়েছে আমি সত্যি কিচ্ছু জানি না। একদম ঠিক বলেছ শৈল, নিজের ঘাড়ে কিচ্ছু নেবে না, তুমি সব দায় এড়িয়ে যাও। ছি 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 ছি, এই দিনও আমাকে দেখতে হলো। প্লিজ, এবার কিন্তু সত্যি অনেক দেরি হয়ে যাচ্ছে। এবার অতনু ঘোষালকে ডাকুন। আমি যাচ্ছি মেজদা ভাইকে ডাকতে। নীলা প্লিজ তুমি কেঁদো না। নীলা, আমি তো তোমার পাশে রয়েছি। দেখো নীলা, তুমি যদি এইভাবে কাঁদো তাহলে আমার কতটা কষ্ট হয় তুমি জানো না? কেন রূপম, কেন সব সময় আমার সাথে এরকম হয়? আমি কি অন্যায় করেছি বলো তো? আমার এই খুঁত আছে বলে বোধ হয় আমার কপালে এত দুর্ভাগ্য। তুমি আবার খুঁত নিয়ে শুরু করেছো কথাবার্তা বলা। হ্যাঁ, কে বলেছে তোমার মধ্যে খুঁত রয়েছে? আমি তো তোমার বর, আমি তো তোমার মধ্যে কোনো রকম খুঁত দেখতে পাই না। তুমি দেখতে পাও না বলি তো আমার খুঁতটা ঢাকা পড়ে যাবে না রূপম? আর কতদিন, কত তুমি আমাকে এভাবে আগলে রাখবে বলো তো? একবার ভেবে দেখো তো, বিয়ের পর আজ অব্দি আমি শ্বশুর বাড়িতে পা রাখতে পারলাম না। আমি এতটাই অপয়া যে তোমাকেও তোমার বাড়ির লোকেদের থেকে দূরে করে দিলাম। ছি 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 ছি, তুমি কি সব বলছো, সব অপয়া টপয়া? হ্যাঁ হ্যাঁ, আরে কে কি বললো তাতে আমার কিচ্ছু যায় আসে না নীলা। নীলা, তুমি আমার সঙ্গে রয়েছো, আমার পাশে রয়েছো,
তাতেই আমি খুশি। আরে সেটাই তো আমি চেয়েছিলাম, আমি তো শুধু তোমাকে চেয়েছিলাম। তুমি দেখো এরকম ভাবে কষ্ট পেলে আমার খুব খারাপ লাগে। নীলা তুমি প্লিজ এরকম করো না। কেন কষ্ট পাবো না রূপম, কেন কষ্ট পাবো না? আমার বাপের বাড়ির লোকেরা, আমার নিজের মানুষগুলো আমাকে দূরে সরিয়ে দিচ্ছে। একমাত্র তো ওদেরকে নিয়ে আমি আগলে থাকতাম বলো, ওদেরকে জড়িয়ে আমি বেঁচে থাকতাম। এখন তো আমার কাছে সেই রাস্তাও নেই। আমি এখন কাকে নিয়ে থাকবো রূপম, কি নিয়ে বাঁচবো আমি? নীলা সবাই আছে, তুমি এইভাবে কেন ভাবছো? আরে মেজো কাকিমণি রাগের মাথায় কি বলে ফেলেছে সেটা নিয়ে কেন তুমি অভিমান করছো? প্লিজ প্লিজ নীলা, তুমি এইভাবে অভিমান তুমি জানো না রূপম, তুমি জানো না, কারণ তুমি তখন ওখানে ছিলে না। যেভাবে মেজো কাকিমণি আমাকে কথাগুলো বলেছিল, তারপর সত্যি ওই বাড়িতে আমার কোনোদিনও আর পা রাখা উচিত না। আমি ঠিক করে নিয়েছি রূপম, আমি আর কোনোদিন ওই বাড়িতে যাব না, আমি এখানেই থাকবো। আর সত্যি তো বিয়ের পর পর কেউ যদি বাপের বাড়িতে গিয়ে কোনো মেয়ে থাকে, তাহলে তো সেটা সত্যি ভালো দেখায় না বলো? নীলা, নীলা তুমি একা নও, আমি তোমার সঙ্গে আছি আর সারা জীবন তোমার সঙ্গে থাকবো। না না ঠিক আছে। দাদু, দাদু কিচ্ছু হবে না দাদু, তুমি এত চিন্তা করো না, মা সবকিছু ঠিক করে দেবেন। এভাবে মা কাউকে শাস্তি দেয় না। খবরদার, আমাদের বাড়ির কোনো ব্যাপারে যদি তুমি আর একটা কথাও বলেছো, এখানে যা হচ্ছে সবকিছু তোমার জন্য হচ্ছে। যেভাবে পুজোয় বাধা পড়েছে, তারপর কিছু একটা বিরাট অঘটন ঘটবেই আমি জানতাম। সবকিছু হয়েছে এই মেয়েটার জন্য, তোমার জন্য। তুমি হচ্ছে যত নষ্টের করা। কেন করলে এটা বলো, কেন করলে এটা? কেন? দাঁড়াও, এই ঘটনার জন্য যদি গৌরীকে আর কেউ একটা কথাও বলো, তাহলে কিন্তু আমার থেকে খারাপ আর কেউ হবে না। এসো। গৌরী, এখনো কেন কাঁদছো? এবার থামো। কিন্তু ডাক্তার বাবু, আমার জন্য। তোমার জন্য কিচ্ছু হয়নি গৌরী, তুমি বাড়ির বাকিদের কথা শুনে এটা ভাবছো তো? গৌরী, তুমি তো জানো যে এই বাড়িতে কিছু একটা ঘটলেই মেজো কাকি আর পিসিমণি তোমার উপর ঝাঁপিয়ে পড়ে। বাট তার মানে তো এই নয় যে এই ব্যাপারে তোমার কোনো দোষ আছে। তাই কান্নাটা থামাও এবার। আমাদের বরং মাথা ঠান্ডা করে এটা ভাবতে হবে যে মেজো কাকাকে কিভাবে ছাড়ানো যায়। আমি যদি মেজো কাকাকে না আটকাতাম, তাহলে ওরা মেজো কাকাকে ধরতেই পারতো না। আচ্ছা, মেজো কাকা ভাবে শাড়ি জড়িয়ে যাচ্ছিলেনই বা কেন? গৌরী, এটাই তখন থেকে আমার মনে খটকা লাগছে জানো। কিন্তু একটা কথা তো সত্যি ডাক্তার বাবু, মা আমাদের উপর কোনো একটা কারণে খুব রেগে আছে। নয়তো এভাবে পুজোর দিনে মেজো কাকাকে পুলিশ ধরে নিয়ে যেতে পারে? এরকম অঘটন কখনো ঘটতে পারে? দেখো গৌরী, তোমার মা রেগে গেছে তার জন্য পুলিশ মেজো কাকাকে ধরে নিয়ে গেছে, এই ব্যাপারটার মধ্যে আমি অন্তত কোনো লজিক খুঁজে পাচ্ছি না। এবার তুমি তো আমার লজিক অনুযায়ী চলবেও না, তাই তোমাকে বলে লাভ নেই। আমি শুধু বুঝতে পারছি না যে মেজো কাকা এই পুরো ব্যাপারটার মধ্যে কিভাবে ফাঁসলো। এই ব্যাপারটা বাড়িতে বসে কোনোভাবেই সলভ করা সম্ভব না গৌরী। এই ব্যাপারে যা করার আমাদেরকেই করতে হবে। আমি খালি একটা জিনিসই বুঝতে পারছি না যে আমাদের এত বছরের পুরনো বিজনেস, সেখানে নকল হিরে কোথা থেকে এলো? যে ভক্ত যে সমস্যা নিয়েই আসুক না কেন, প্রতিকার একটাই, নকল হিরে। সেদিন তো শৈল মায়েরা এই নকল হিরে নিয়ে কথা বলছিলেন না? না না, এসব আমি কি ভাবছি, এ আবার হতে পারে নাকি? লোকটাও দেখলাম উকিল টুকিল সব ধরে নিয়ে এসেছে, তার মানে সমস্ত কিছু পাকাপোক্ত ব্যবস্থা করে এসেছে। কিভাবে যে কি করি কিচ্ছু বুঝতে পারছি না। মেজো কাকা যে কিভাবে এর মধ্যে ফাঁসলো কে জানে। আর এই নকল হীরের ব্যাপারটা, আমার মনে হয় ডাক্তার বাবু একবার নীলা দিদিকে ফোন করা উচিত। যদি নীলা দিদি কিছু উপায় দিতে পারে।
গৌরী, আমি কি কিছু ভুল বললাম ডাক্তারবাবু? ভুল কিচ্ছু বলনি গৌরী, তুমি একটা ব্রিলিয়ান্ট আইডিয়া দিয়েছো। সত্যি তো, এই ব্যাপারটা আমার মাথায় কেন এতক্ষণ আসেনি? দিদিকে ফোন করলেও তো কিছু একটা সলিউশন বেরিয়ে আসবে। আমি তো এমনি বাড়ির প্রত্যেকের সাথে দিদির ব্যাপারে আলোচনা করতামই, তখন দিদিকে ফোন করার ব্যাপারটা আবার কথা বলে নেব। আমার মনে হয় গৌরী, দিদিকে ফোন করলেই কিছু একটা সলিউশন বেরিয়ে আসবেই। সত্যি ডাক্তারবাবু, আপনারও তাই মনে হয়? একদম গৌরী। দিদির শ্বশুর তো কমিশনার, উনি যদি কিছু হেল্প করতে পারেন। আমার মনে হলো মেজুকাকে নীলা দিদিকে কষ্ট দিয়েছিল বলে মা রাগ করেছে, তাই নীলা দিদি ফিরে আসলে হয়তো মায়ের রাগ কমবে, আমি সেই জন্য বললাম। যাক, এতক্ষণে মনে হচ্ছে মেজকাকে ছাড়ানোর একটা উপায় পাওয়া গেছে। শৈলবা, 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 আপনি বাঁচান শৈলবা, একমাত্র আপনিই পারেন এই বিপদ থেকে উদ্ধার করতে। শৈলবা বাঁচান, শৈলবা ওকে ফিরিয়ে আনুন, ওকে ফিরিয়ে আনুন, নাহলে যে আমার সব শেষ হয়ে যাবে। শৈলবা, আমার কাছে এখন এসে কোনো লাভ নেই মাধুরী, সবকিছু এখন হাতের বাইরে চলে গেছে। আমি জানতাম মাধুরী আমার কাছে আসবেই, কিন্তু কোনোভাবেই এই ঘটনায় নিজেকে জড়ালে চলবে না। মেজদার ব্যাপারটা আমায় পুরোপুরি এড়িয়েই যেতে হবে। শৈলবা, শৈলবা, আপনি তো সব পারেন শৈলবা, আপনি কিছু একটা করুন না, তাহলে যে আমার সংসারটা পুরো শেষ হয়ে যাবে। শৈলবা, শৈলবা, আমি এখনো পলা মুক্তার বিয়ে পর্যন্ত হয়নি, আমি ওদের বিয়ে দেবো কি করে? আমি কি করবো শৈলবা? আমি তোমাকে বলেছিলাম মাধুরী, যে করেই হোক তুমি গৌরীকে বাড়ি থেকে বার করো। বলেছিলাম আমি তোমাকে, যে করেই হোক গৌরী আর ঈশানের মধ্যে দূরত্ব সৃষ্টি করতে হবে, যাতে এক মুহূর্ত মেয়েটা বাড়িতে টিকতে না পারে। কিন্তু তুমি তো সেটা করতে পারোনি মাধুরী, সেই জন্য তোমার উপর এত বড় বিপদ নেমে এসেছে মাধুরী। আমি তো বিধান দিয়েছিলাম, ওই মেয়ে যতক্ষণ এই বাড়িতে থাকবে সবার শুধু সর্বনাশই হবে। ভুলে যেও না মাধুরী, তোমার জীবনে এখন যা যা ঘটছে সব কিছুর জন্য দায়ী ওই গৌরী। ওই মেয়েটা, ওই মেয়েটার জন্য আজকে আমার জীবনে এত বড় সর্বনাশ নেমে এলো। আমি ছাড়বো না ওকে, আমি ছাড়বো না, এর ফল ওকে ভোগ করতে হবে। আমিও গৌরীর জীবনে সর্বনাশ ডেকে আনবো। শৈলবা, গৌরী অলক্ষণে সর্বনাশী অপয়া, যেখানে যাবে সবকিছু ছাড়খাড় করে ছাড়বেও। এই বাড়ির সবাই ওকে নিয়ে খুব মাতামাতি শুরু করেছে, তাই না? মাথায় তুলে নাচছে ওকে, তাই তো? এর ফল এখন এই বাড়ির প্রত্যেককে ভোগ করতে হবে, প্রত্যেককে। তুমি দেখেছো তো এই সবকিছু আমার জন্যই হচ্ছে। নীলা প্লিজ আমার কথাটা একটু শোনো। না, তুমি আমার কথাটা একটু বোঝার চেষ্টা করো। রূপম, তুমি ভেবে দেখো, আমাকে বিয়ে করার পর থেকেই কিন্তু তোমার সঙ্গে তোমার পরিবারের দূরত্ব সৃষ্টি হয়েছে। আর সত্যি তো, আমার মতো একজন খুঁতো মানুষকে কেই বা বাড়ির বৌমা হিসেবে মেনে নেবে বলতো? ওনাদের তো সত্যিই কোনো দোষ নেই। আর তুমি জেদ করে আমাকে বিয়ে করেছো বলেই না ওনারা কষ্ট পেয়েছেন। আর এটা তো সত্যি, আমি ওনাদের ছেলেকে ওনাদের থেকে দূরে সরিয়ে দিয়েছি। এটা কোন বাবা মার ভালো লাগবে বলতো? নীলা, তুমি কিন্তু ভুল বলছো। আমি তোমাকে জেদ করে না, ভালোবেসে বিয়ে করেছি। আর আমার কাছে চিরকাল মানুষের মনটা আগে, তার বাহ্যিক রূপটা না। আর তোমার মতো একটা ভালো মনের মানুষ আমি কোথায় পেতাম বলো তো? হ্যাঁ, চুপ 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 চুপ, কাঁদবে না, কাঁদবে না। সুযোগ পেয়েছো, অমনি অমনি শুরু হয়ে গেছে, তাই না? আচ্ছা আচ্ছা আচ্ছা, শোনো শোনো, কেঁদো না, আমার কথাটা শোনো। তুমি গিয়ে ফ্রেশ হয়ে নাও,
আমরা থানায় যাব। আমরা থানায় যাব? থানায় কি আমরা কি করব? আমরা কি মেজকাকে হেল্প করতে পারবো? তুমি শুনলে না, ভাই বললো যে একজন খুব ইনফ্লুয়েন্সিয়াল মানুষ মেজকাকে ধরে নিয়ে গেছে। আমাদের যদি কোনো সাপোর্ট না থাকে, কোনো সোর্স না থাকে, আমরা কি করবো? আমরা কিছু চুপ। তোমার আমার উপর ভরসা আছে? যাও গিয়ে ফ্রেশ হয়ে নাও, যাও। হ্যাঁ, এক্ষুনি যাচ্ছি। আমি তোমাকে আগে বারবার করে বলেছি, এখনো বলছি, আমি কোন রকম হেল্প করতে পারবো না। আজকে তোমার নিজের দরকার বলে তুমি বারবার করে বাবাকে ফোন করছো। তুমি কি ভুলে গেছো তোমাকে যখন আমরা বারবার করে বারণ করেছিলাম যে ওই রকম মেয়েকে বিয়ে করো না, তখন তুমি না ভেবেছো বাবা মায়ের সম্মানের কথা, না ভেবেছো পরিবারের সম্মানের কথা? বাবা, খুব বিপদে না পড়লে আমি তোমাকে ফোন করতাম না। আমি জানি আমাদের যা সম্পর্ক, সেখানে আমার তোমাকে কিছু বলবার অধিকার নেই। আমি সত্যি তোমাকে হয়তো ফোন করতাম না, কিন্তু নীলার মুখের দিকে তাকিয়ে আমি তোমাকে কল করছি। নীলার মেজকা জেলে বাবা। নীলা কিরকম কষ্ট পাচ্ছে তুমি বুঝতে পারছো? আমি আর কারোর কথা শুনতে চাই না। আমার সংসারটা ছাড়খাড় করে দিয়ে এখন মায়ের কাছে গিয়ে ভান করা হচ্ছে, তাই না? সব বুঝি আমি গৌরী, সব বুঝি। না না মেজ কাকিমুনি, তুমি ভুল বুঝছো। আমি মায়ের কাছে ভান কেন করব? আমি তো মাকে ডাকছিলাম যাতে মেজ কাকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসে। ও মেজ কাকিমুনি, মেজ কাকা তাড়াতাড়ি বাড়ি ফিরে আসবে, তুমি চিন্তা করো না। কি করে ফিরে আসবে? হ্যাঁ, কি করে ফিরে আসবে? তোমার জন্য, তোমার জন্য আজ মানুষটা জেলে গেছে। ছি গৌরী, ছি, এতটা খারাপ মানুষ তুমি। হ্যাঁ, এগুলো সব ইচ্ছে করে করছো তাই না? ইচ্ছে করে করেছো তাই না? বলো না মেজ কাকিমুনি, আমি ইচ্ছে করে কেন করব বলো? আমি কখনো চাইবো মেজ কাকাকে পুলিশে ধরে নিয়ে যাক? এই পরিবারটা তো এখন আমারও পরিবার গো। আমি নিজের পরিবারের কখনো ক্ষতি চাইতে পারি? খালি বড় বড় কথা, খালি বড় বড় কথা। কি ভেবেছো তুমি? হ্যাঁ, তোমার এই কান্না দেখে আমি ভুলে যাব তাই না? কখনো না। মেজ বৌমা, তুমি কিন্তু সবকিছু সীমা ছাড়িয়ে যাচ্ছ। মা, তুমি কেন শুধু শুধু গৌরীকে দোষ দিচ্ছ বলো তো? ও তো বাবার জন্যই ঘোমটা কালী মাকে ডাকছিল। চুপ চুপ। তোমাদের সবার কথা আমি আগে অনেক শুনেছি, এতদিন আমি চুপ করেছিলাম, কিন্তু আর নয়, এবার আমি ওকে। अनादिं सुरादिं मखादिं भवादिं स्वरूपं त्वदीयं न विद्यन्ति देवा जगन्मोहिनीयं तु वाग्वादिनीयं सुरिपोषिणी शत्रु संहारणीयं। বাবা, তুমি আমায় সন্দেহ করছো? আচ্ছা, আমি কেন কি কারণে সেটাই আমি জানতে চাইছি। আর সন্দেহ না করার তো কোনো কারণ নেই। আর গৌরীও তো একদিন বলেছিল। ওই যে
শৈলমালা তখন কথা বলছিলেন নকুল হিরে নিয়ে। তোমরা ওই শৈলর চেম্বারে নকল হিরে টিরে নিয়ে কি আলোচনা করছিলে, আর আজকে সেইটাই সত্যি হলো। কি যোগসূত্র এই দুই ঘটনার মধ্যে তোমাকে আজ বলতেই হবে। যতক্ষণ না এর কোনো সদুত্তর পাচ্ছি আমি শান্তি পাচ্ছি না। দিদি ভাই, তুমি বলো তো, তুমি সেদিন শুনেছিলে না যে অতনুরা নকল হিরে নিয়ে কিছু কথা বলছিল? হ্যাঁ দাদু, আমি তো সেটাই শুনেছিলাম। এত বড় সাহস গৌরীর, আবার সবার সামনেও হ্যাঁ বলে দিল। দেখলে তো, এর পরেও তোমার কিছু বলার আছে অতনু? বাবা, তুমি আবার ওর কথা বিশ্বাস করছো, আর ওর কথা বিশ্বাস করে তুমি আমাকে সন্দেহ করছো। সন্দেহ করার তো আর কিছু বাকি রাখুন। তোমার জন্য আমাদের বাড়িতে পুলিশ ঢুকলো, তোমাকে বাড়ি থেকে অ্যারেস্ট করে নিয়ে গেল। এর পরেও তুমি বলছো যে তোমাকে সন্দেহ করব না? বাবা, ওটা একটা মিসআন্ডারস্ট্যান্ডিং ছিল। গৌরী কি বোঝে, কি শুনতে কি শুনেছে কে জানে, সেটা নিয়ে প্রলাপ বকছে, আর তার সঙ্গে তুমি সেই ঘটনাটাকে এর সঙ্গে মেলাচ্ছ। তোমার মনে হয় বাবা যে আমি এই কাজটা করতে পারি? বলো, মনে হয়? দাঁড়াও মেজদা, প্রশ্নটা তোমাকে করা হয়নি, প্রশ্নটা করা হয়েছে আমাকে। কারণ আমার সামনে আমার ঘরেই কথাটা উঠেছিল, সেই জন্য জেঠুমনি সন্দেহ করছে। শৈল, আমি তোমাকে কিছু বলিনি, আমি তো অতনুকে। না জেঠুমনি, না, এত বড় মিথ্যে কথা তুমি। দেখ, তুই ঠিক করেছিস কি ভুল করেছিস আমি জানি না, তবে একটা কথা মনে রাখিস, এই যে আজ তুই ছাড়া পেয়েছিস সেটা কিন্তু ঘোমটা কালী মায়ের কৃপায়। তাই মায়ের সম্মানটা বজায় রাখিস, কোনো অন্যায়ের পথে পা বাড়াস না বাবা। তার কারণ ঘোমটা কালী মা কোনো অন্যায় সহ্য করেন না, কথাটা মনে রাখিস। ঘোমটা কালী, ঘোমটা কালী তো আমাকে উদ্ধার করেছে ওখান থেকে। সেটেলমেন্টের টাকাটা কে দেবে? তোমাদের ঘোমটা কালী? সে এসে দিয়ে যাবে? চত্বর সব। আসছি মা। কি হলো মা, ডাকছো কেন? আচ্ছা, বুঝতে পেরেছি, তুমি একা একা খাবে না তাই তো, তোমাকে খাইয়ে দিতে হবে। তুমিও না মা মাঝে মাঝে এমন ছেলে মানুষই করো। আচ্ছা নাও, আমি খাইয়ে দিচ্ছি।
শৈলমা, এই শাড়িটা। কি সব শাড়ি দেখাচ্ছ? অন্য শাড়ি নিয়ে এসো। এইটা একটু দেখুন। কি সমস্ত শাড়ি নিয়ে আসছো এগুলো? এরকম শাড়ি কখনো শৈলমা পরতে পারেন? এমন শাড়ি নিয়ে এসো যে দেখে লোকের চোখ ধাঁধিয়ে যায়। যাও। হ্যাঁ হ্যাঁ শৈলমা, এক্ষুনি দিচ্ছি। শৈলমা, শৈলমা বলছি যে এই যে এত আয়োজন হচ্ছে কেন? মানে কারণ আছে? কোনো অনুষ্ঠান আছে নাকি? আমার জন্মতিথি উপলক্ষে এই বাড়িতে 7 দিন ব্যাপী অনুষ্ঠান হবে। সেটা কভার করার জন্য সমস্ত প্রেস মিডিয়া আসবে, আমার ইন্টারভিউ হবে। সেই জন্য আমি সবার সামনে আমার শ্রেষ্ঠ রূপে উপস্থিত হব। বাহ বাবা বাবা বাবা, বাহ বাবা বাবা, এটা তো দেখছি খুব ভালো ব্যাপার। হ্যাঁ, আপনি দেখবেন শৈলমা, এই অনুষ্ঠানটার পর না আপনার ভক্তরা আপনার আরো বেশি করে অনুগত হয়ে পড়েছে। সবাই আপনাকে নিয়ে একেবারে ধন্য ধন্য করছে। শৈলমা, তার মানে এই আজকের দিনটা বেশ ভালো, বলুন? হ্যাঁ, মিডিয়া আসবে, আপনার ইন্টারভিউ নেবে, আর ওদিকে গৌরীর অবস্থাও তো খুব খারাপ। এই পুরো বাড়িটা একা হাতে পরিষ্কার করতে গিয়ে না ওর প্রাণ পাখিটা না আজকেই বেরিয়ে চলে যায় একেবারে। এইটা তুমি দারুণ কথা বললে মাধুরী। এই কথাটা যদি সত্যি হয় তাহলে আমার চেয়ে বেশি খুশি তো আর কেউ হবে না। তাহলে আজকের দিনটা আরো বেশি শুভ হয়ে উঠবে। ঠিক 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 ঠিক। গয়নায় হাত তো তোমাকে আমি দিতে বলিনি মাধুরী। তোমার এখন এখানে কোনো কাজ নেই, তুমি এসো। কিন্তু আমি যে ভাবলাম আপনাকে একটু হেল্প করে দেব। কোনো দরকার নেই মাধুরী, তোমার যেটা কাজ তুমি সেটা মন দিয়ে করো। গৌরীর উপর কড়া নজর রাখো, দেখো কি করছে, কেউ ওকে সাহায্য করছে কিনা। আর মনে থাকে যেন এক ফোঁটা জলও যেন গৌরী স্পর্শ করতে না পারে। যাও। আচ্ছা আচ্ছা শৈলমা। কোথায় শাড়ি দেখি? হ্যাঁ হ্যাঁ শৈলমা। মা, এই শাড়িটা কেমন? ও বাবা, ডাক্তারবাবুর ফোন। হ্যাঁ ডাক্তারবাবু বলুন। কি হয়েছে গৌরী? তুমি এরকম হাঁপাচ্ছ কেন? তুমি নিশ্চয়ই আবার দৌড়াদৌড়ি করছিলে। গৌরী, তোমাকে নিয়ে না সত্যি আর। না না ডাক্তারবাবু, আমি দৌড়াচ্ছিলাম না, আমি তো না না, ডাক্তারবাবুকে এখন এসব বললে ডাক্তারবাবু রেগে সবকিছু ছেড়ে হয়তো বাড়িই চলে আসবেন, আবার এক দফা ঝামেলা হবে। কিন্তু ওনাকে মিথ্যে বলি বা কি করে? কি হলো গৌরী, কোনো উত্তর দিচ্ছ না কেন? আচ্ছা কি দুষ্টুমি করছো বলো তো তুমি? না বললে আমি কিন্তু এক্ষুনি বাড়ি চলে আসবো। না না ডাক্তারবাবু, আমি কোনো দুষ্টুমি করছি না, আমি তো বাড়ির কাজই করছিলাম। হ্যাঁ সেই তো, বাড়িতে তো তুমি ছাড়া আর কাজ করার কোনো লোক নেই। তুমি কাজ না করলে সমস্ত পৃথিবীর রসাতলে যাবে। গৌরী, এবার এগুলো বন্ধ করে চুপচাপ গিয়ে পড়তে বসো। তুমি কিন্তু কালকে যুক্তাক্ষরগুলো সমস্ত কিছু উল্টো লিখেছিলে। আর শোনো, প্রচন্ড গরম পড়েছে, বেশি দৌড়দৌড়ি করো না, তারপর শরীরটা খারাপ হবে, ডিহাইড্রেশন হবে। বেশি করে জল খাবে। আমি এটা বলতেই ফোন করেছিলাম, ঠিক আছে? জলটা কিন্তু মনে করে খেও। ডাক্তারবাবুকে আমি কি করে বলি যে বাড়ি শুদ্ধিকরণ না হলে আমি জলস্পর্শ করতে পারবো না? কি হয়েছে গৌরী?
কথাটা শুনলে আমার জল খাবে তো? হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, এই হাতের কাজটা সেরেই আমি জল খেয়ে নেব। না গৌরী, পরে নয়, এক্ষুনি খাবে। আমি কিন্তু পরে আবার ফোন করে খবর নেব। হ্যাঁ হ্যাঁ ডাক্তারবাবু, ঠিক আছে।